প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখেছি। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব। সৃজনশীল প্রশ্ন 1। আমরা শুরুতেই উদ্দীপকটি পড়ে নেই। মাসুদ সাহেব একটি ডকুমেন্টারিতে দেখলেন প্রাচীনকালের মানুষ গুহায় বাস করত এবং পশু পাখি শিকার করে ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। তাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। আগুন আবিষ্কারের পর তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এরপর তারা পশুপালন ও কৃষিকাজ শিখতে শুরু করে, যা তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনে। প্রশ্ন ক, মানব বসতির প্রথম পর্যায় কোনটি ছিল? উত্তর, মানব বসতির প্রথম পর্যায় ছিল শিকার ও খাদ্য সংগ্রহ। খ প্রশ্ন, আগুন আবিষ্কার আদিম মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন এনেছিল ব্যাখ্যা করো। উত্তর, আগুন আবিষ্কার আদিম মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল। প্রথমত, আগুন ব্যবহারের ফলে তারা তীব্র শীত থেকে নিজেদের রক্ষা করতে পারত এবং গুহায় উষ্ণ পরিবেশ তৈরি করতে পারত। দ্বিতীয়ত, আগুন ব্যবহার করে তারা কাঁচা মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সেদ্ধ করে খেতে শিখেছিল, যা তাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পুষ্টি গ্রহণে সহায়তা করে। তৃতীয়ত, আগুন বন্য পশু-পাখি থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করত এবং রাতে শিকারীদের নিরাপদ আশ্রয় দিত। সব মিলিয়ে আগুন আবিষ্কার তাদের জীবনযাত্রাকে অনেক সহজ ও নিরাপদ করেছিল। গ প্রশ্ন, মাসুদ সাহেবের দেখা প্রাচীনকালের জীবনযাত্রার সাথে বর্তমান মানব সমাজের জীবনযাত্রার দুটি মৌলিক পার্থক্য বিশ্লেষণ করো। উত্তর, মাসুদ সাহেবের দেখা প্রাচীনকালের জীবনযাত্রার সাথে বর্তমান মানব সমাজের জীবনযাত্রার দুটি মৌলিক পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো। বাসস্থান ও জীবনযাপন পদ্ধতি। প্রাচীনকালে মানুষ যাযাবর জীবনযাপন করত এবং গুহা বা খোলা আকাশের নিচে বাস করত। তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। পক্ষান্তরে বর্তমান মানব সমাজ স্থায়ী বসতি স্থাপন করে জীবনযাপন করে। গ্রাম, শহর, নগরে মানুষ স্থায়ী ঘরবাড়ি তৈরি করে বসবাস করে এবং জীবিকার জন্য তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হয় না। দ্বিতীয়ত, অর্থনৈতিক কার্যকলাপ। প্রাচীনকালের মানুষের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ ছিল শিকার ও খাদ্য সংগ্রহ। তাদের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। বর্তমান সমাজে অর্থনৈতিক কার্যকলাপ অনেক বৈচিত্র্যপূর্ণ। কৃষি, শিল্প, ব্যবসা, সেবা খাত ইত্যাদি বিভিন্ন পেশায় মানুষ নিয়োজিত। প্রযুক্তিগত উন্নতির ফলে মানুষের উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। হ প্রশ্ন, কৃষি সভ্যতার উন্মেষের মূল ভিত্তি উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর, কৃষি সভ্যতার উন্মেষের মূল ভিত্তি উক্তিটি যথার্থ। কৃষি আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কৃষির আগে মানুষ শিকারী ও খাদ্য সংগ্রহ হিসেবে যাযাবর জীবনযাপন করত। খাদ্যের সন্ধানে তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো। যখন মানুষ কৃষিকাজ শিখে
খাদ্য উৎপাদন করতে সক্ষম হলো, তখন তাদের আর খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতে হলো না। এর ফলে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করে। স্থায়ী বসতির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে দলবদ্ধ জীবনযাপন এবং সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। কৃষি উৎপাদনের উদ্বৃত্ত খাদ্য মানুষকে অন্যান্য কাজে, যেমন হস্তশিল্প, ব্যবসা বাণিজ্য, স্থাপত্য, বিজ্ঞান চর্চা ইত্যাদিতে নিযুক্ত হতে উৎসাহিত করে। এভাবে কৃষি শুধু খাদ্যের যোগানই দেয়নি, বরং সমাজের কাঠামো, অর্থনীতি এবং সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সভ্যতার উন্মেষের মূল ভিত্তি স্থাপন করেছিল। সৃজনশীল প্রশ্ন ২ এর উদ্দীপক দেখি। রিনা তার দাদার কাছে শুনল, অনেকদিন আগে মানুষ যখন বন জঙ্গলে থাকতো তখন তারা একে অপরের সাথে যোগাযোগের জন্য নানা রকম সাংকেতিক ভাষা, ধোয়া বা ঢাকের শব্দ ব্যবহার করত। তারা যখন প্রথম লিখতে শিখলো তখন গাছের ছাল বা পাথরের উপর ছবি এঁকে নিজেদের মনের ভাব প্রকাশ করত। এরপর ধীরে ধীরে কাগজের ব্যবহার ও মুদ্রণ যন্ত্রের আবিষ্কার তাদের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। বর্তমানে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান-প্রদান করা সম্ভব হচ্ছে। প্রশ্ন ক, মানব যোগাযোগের প্রথম মাধ্যম কোনটি ছিল? ক প্রশ্নের উত্তর, মানব যোগাযোগের প্রথম মাধ্যম ছিল সাংকেতিক ভাষা, অঙ্গভঙ্গি এবং ধ্বনি। প্রশ্ন খ, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কিভাবে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এনেছিল? ক প্রশ্নের উত্তর, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এর আগে হাতে লেখা বই বা তথ্য তৈরি করা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে জ্ঞান ও তথ্য সমাজের অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর বই, সংবাদপত্র এবং অন্যান্য লিখিত সামগ্রী দ্রুত ও কম খরচে তৈরি করা সম্ভব হলো। এর ফলে জ্ঞান ও তথ্য সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হয়ে উঠল। মানুষ দ্রুত বিভিন্ন বিষয়ে জানতে পারল এবং তাদের মধ্যে জ্ঞান ও তথ্যের আদান-প্রদান সহজ হলো, যা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ প্রশ্ন, রিনার দাদার বলা যোগাযোগ ব্যবস্থার সাথে বর্তমান যোগাযোগ ব্যবস্থার ৩টি মৌলিক পার্থক্য বর্ণনা করো। উত্তর, রিনার দাদার বলা যোগাযোগ ব্যবস্থার সাথে বর্তমান যোগাযোগ ব্যবস্থার ৩টি মৌলিক পার্থক্য নিচে বর্ণনা করা হলো। প্রথমটি হচ্ছে মাধ্যম ও গতি। প্রাচীনকালে যোগাযোগের মাধ্যম ছিল খুবই সীমিত ও ধীর গতির, যেমন ধোঁয়া, ঢাকের শব্দ, সাংকেতিক ভাষা বা হাতের লেখা বার্তা। এসব মাধ্যমে তথ্য প্রেরণে অনেক সময় লাগত। অন্যদিকে বর্তমান যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট, মোবাইল ফোন, ইমেল, ভিডিও কলিং ইত্যাদি প্রযুক্তির ব্যবহার হয়, যা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য আদান-প্রদান করতে সক্ষম। দ্বিতীয়, তথ্য সংরক্ষণের পদ্ধতি। প্রাচীনকালে তথ্য সংরক্ষণ করা হতো পাথর, গাছের ছাল বা গুহার দেয়ালে ছবি এঁকে। এগুলোর স্থায়িত্ব কম ছিল এবং সংরক্ষণ করা কঠিন ছিল। বর্তমানে ডিজিটাল উপায়ে তথ্য সংরক্ষণ করা হয়, যেমন কম্পিউটার, হার্ড ডিস্ক, ক্লাউড স্টোরেজ ইত্যাদিতে। এসব মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণ করা যায়। তৃতীয়ত, তথ্যের সহজলভ্যতা। প্রাচীনকালে তথ্য খুব সহজে পাওয়া যেত না এবং এর সহজলভ্যতা ছিল সীমিত। নির্দিষ্ট কিছু ব্যক্তি বা সম্প্রদায়ের কাছে তথ্য সংরক্ষিত থাকত। বর্তমান যুগে ইন্টারনেটের কল্যাণে তথ্য হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে বের করা সম্ভব, যা জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে বৈশ্বিক গ্রামে পরিণত করেছে, বিশ্লেষণ করো। উত্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে বৈশ্বিক গ্রামে পরিণত করেছে, বিশ্লেষণ
করা হলো। বৈশ্বিক গ্রাম হলো এমন একটি ধারণা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে পুরো পৃথিবী একটি ছোট গ্রামের মতো সংযুক্ত হয়েছে। রিনার দাদার সময়ের যোগাযোগ ব্যবস্থার সাথে বর্তমানের এই ধারণাকে তুলনা করলে এর গুরুত্ব বোঝা যায়। এর আগে দূরত্বের কারণে মানুষের মধ্যে যোগাযোগ ছিল কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্সিং ইত্যাদির মাধ্যমে এখন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ মুহূর্তেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। বিভিন্ন দেশের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক ঘটনা সম্পর্কে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি। এটি ভৌগোলিক বাধা দূর করে দিয়েছে এবং মানুষকে একে অপরের কাছাকাছি এনেছে। যেমন একজন কৃষক তার পণ্যের আন্তর্জাতিক বাজার সম্পর্কে জানতে পারছেন, একজন শিক্ষার্থী বিদেশের বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্স করতে পারছেন, বা একজন ব্যক্তি সহজেই অন্য দেশের বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলতে পারছেন। এইসব কিছুই প্রমাণ করে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ সত্যিই মানব সভ্যতাকে একটি সুবিশাল বৈশ্বিক গ্রামে রূপান্তরিত করেছে। সৃজনশীল প্রশ্ন ৩-এর উদ্দীপক দেখি। সাঈদ তার বিজ্ঞান বইয়ে পড়ল যে প্রাচীনকালে মানুষ যখন শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করত, তখন তাদের জীবন ছিল খুবই অনিশ্চিত। তারা প্রাকৃতিক দুর্যোগ, বন্যপ্রাণীর আক্রমণ এবং খাদ্যের অভাবের কারণে প্রায়শই বিপদের সম্মুখীন হতো। ধীরে ধীরে তারা পশুপালন ও কৃষিকাজ শিখল এবং এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করল। এতে তাদের জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা আসে। পরবর্তীতে তারা ছোট ছোট দলবদ্ধ সমাজ গঠন করে এবং বিভিন্ন কাজের জন্য নিয়ম কানুন তৈরি করে। প্রশ্ন ক, মানব বসতির দ্বিতীয় পর্যায় কোনটি? উত্তর, মানব বসতির দ্বিতীয় পর্যায় ছিল পশুপালন ও কৃষিকাজ। প্রশ্ন খ, কৃষিকাজের আবিষ্কার আদিম মানুষের জীবনে কিভাবে স্থিতিশীলতা এনেছিল ব্যাখ্যা করো। খ প্রশ্নের উত্তর, কৃষিকাজের আবিষ্কার আদিম মানুষের জীবনে ব্যাপক স্থিতিশীলতা এনেছিল। কৃষিকাজের আগে মানুষ খাদ্যের সন্ধানে যাযাবরের মতো ঘুরে বেড়াতো। তাদের খাদ্য জোগাড় করা ছিল অনিশ্চিত এবং প্রাকৃতিক দুর্যোগে খাদ্যাভাবে তাদের জীবন বিপন্ন হতো। যখন মানুষ জমিতে ফসল উৎপাদন করতে শিখল, তখন তাদের খাদ্যের জন্য আর ঘুরে বেড়াতে হলো না। তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো এবং নিয়মিত খাদ্যের যোগান নিশ্চিত হলো। এর ফলে জীবনযাত্রায় এক ধরনের নিরাপত্তা ও স্থিতিশীলতা আসে, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে সাহায্য করে। প্রশ্ন, প্রাচীনকালের অনিশ্চিত জীবনযাত্রার সাথে স্থায়ী বসতি স্থাপনের পর মানুষের জীবনে আসা দুইটি ইতিবাচক পরিবর্তন চিহ্নিত করো। উত্তর, প্রাচীনকালের অনিশ্চিত জীবনযাত্রার সাথে স্থায়ী বসতি স্থাপনের পর মানুষের জীবনে আসা দুটি ইতিবাচক পরিবর্তন নিচে চিহ্নিত করা হলো। প্রথমটি হচ্ছে নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা। যাযাবর জীবনে মানুষ প্রাকৃতিক দুর্যোগ, বন্য প্রাণীর আক্রমণ এবং খাদ্যের অভাবের কারণে সবসময় ঝুঁকির মধ্যে থাকত। স্থায়ী বসতি স্থাপনের পর মানুষের নিজেদের জন্য সুরক্ষিত আবাসস্থল তৈরি করতে সক্ষম হলো। কৃষিকাজ ও পালনের মাধ্যমে তারা খাদ্যের নিয়মিত যোগান নিশ্চিত করতে পারল, যা তাদের জীবনকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত করল। দ্বিতীয়টি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ। স্থায়ী বসতির ফলে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। এর ফলে পরিবার ও সমাজের ধারণা গড়ে ওঠে। মানুষ একসঙ্গে কাজ করা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা এবং নিয়ম কানুন তৈরি করা শিখল। এর ফলস্বরূপ বিভিন্ন ধরনের পেশার উদ্ভব হয় এবং শিল্পকলা,
বিজ্ঞান, ধর্ম এবং অন্যান্য সামাজিক রীতিনীতির বিকাশ ঘটে, যা সভ্যতার উন্মেষের পথ খুলে দেয়। ঘ প্রশ্ন, সমাজ ও সভ্যতার বিকাশে মানুষের দলবদ্ধ জীবনযাপন অপরিহার্য, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ঘ প্রশ্নের উত্তর, সমাজ ও সভ্যতার বিকাশে মানুষের দলবদ্ধ জীবনযাপন অপরিহার্য, উক্তিটির যথার্থতা অপরিসীম। প্রাচীনকালের যাযাবর জীবন থেকে শুরু করে বর্তমানের উন্নত সভ্যতা পর্যন্ত মানব জাতির প্রতিটি ধাপে দলবদ্ধ জীবনযাপন ছিল অপরিহার্য। একা একজন মানুষের পক্ষে প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করা, খাদ্য সংগ্রহ বা উৎপাদন করা কিংবা নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন। দলবদ্ধভাবে বসবাস করার ফলে মানুষ সম্মিলিতভাবে শিকার করতে পারত, শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারত এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারত। কৃষি আবিষ্কারের পর স্থায়ী বসতি স্থাপন এবং খাদ্যের প্রাচুর্য দলবদ্ধ জীবনকে আরও সুসংহত করে। মানুষ শ্রম বিভাজন করে বিভিন্ন কাজ ভাগ করে নিতে শেখে। কেউ কৃষিকাজ করে, কেউ অস্ত্র তৈরি করে, কেউ ঘরবাড়ি বানায়। এতে সমাজের উৎপাদনশীলতা বাড়ে। দলবদ্ধ জীবনে একে অপরের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়, যা নতুন আবিষ্কার ও উদ্ভাবনে সহায়তা করে। আইন-কানুন, সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর উদ্ভবও দলবদ্ধ জীবনযাপনের ফল। এভাবেই দলবদ্ধ জীবনযাপন শুধু মানুষের টিকে থাকাই নয়, বরং সমাজ ও সভ্যতার জটিল কাঠামো ও বিকাশের মূল ভিত্তি হিসেবে কাজ করে। সৃজনশীল প্রশ্ন 4-এর উদ্দীপক পড়ি। ফারজানা তার দাদির সাথে বুগরায় বেড়াতে গিয়ে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করল। সে দেখল বিশাল একটি মাটির স্তূপের নিচে প্রাচীন ইটের তৈরি দেয়াল ও নানা ধরনের মৃৎপাত্রের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দাদি তাকে বললেন, এটি একসময় একটি সমৃদ্ধ নগরী ছিল এবং এখানকার মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী ছিল। এই স্থানটি করতোয়া নদীর তীরে অবস্থিত। ক প্রত্নতত্ত্ব কাকে বলে? ক প্রশ্নের উত্তর, প্রত্নতত্ত্ব হল বিজ্ঞানের যে শাখা অতীতকালের মানব সমাজের ব্যবহৃত জিনিসপত্র, স্থাপত্য এবং অন্যান্য ভৌত নিদর্শন খনন ও গবেষণার মাধ্যমে তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করে। খ প্রশ্ন, মহাস্থানগড়কে পুণ্ড্রনগর বলা হতো কেন? উত্তর, মহাস্থানগড় প্রাচীনকালে পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল কারণ এটি পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল। পুণ্ড্রবর্ধন ছিল বাংলার একটি প্রাচীন জনপদ এবং এই জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ নগরী ছিল পুণ্ড্রনগর। এটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন শিলালিপি ও সাহিত্যিক উপাদানে এই নগরীর নাম পুণ্ড্রনগর হিসেবে উল্লেখ পাওয়া যায়, যা থেকে এর ঐতিহাসিক গুরুত্ব বোঝা যায়। গ প্রশ্ন, ফারজানার দেখা প্রত্নতাত্ত্বিক স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর, ফারজানার দেখা প্রত্নতাত্ত্বিক স্থানটি হল মহাস্থানগড়। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত দীর্ঘ প্রায় 1800 বছর ধরে এটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র ছিল। খনন কার্যে এখানে প্রাচীন দুর্গ প্রাচীর, মন্দির, বিহার, প্রাসাদ, মুদ্রা, পোড়ামাটির ফলক ও বিভিন্ন মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে। এই নিদর্শনগুলো থেকে সে সময়ের মানুষের ধর্মীয় বিশ্বাস, স্থাপত্যশৈলী, অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। করতোয়া নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি সে সময়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রও ছিল। এটি প্রমাণ করে যে খ্রিস্টপূর্ব কালেই বাংলাদেশের
বাংলাদেশে একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। প্রশ্ন, প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তর, প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। উক্তিটি সম্পূর্ণ যথার্থ। প্রাচীন সভ্যতার নিদর্শন যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর ইত্যাদি শুধুমাত্র মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু ভাঙা জিনিস নয়, বরং এগুলো আমাদের অতীত ইতিহাসের জীবন্ত দলিল। এই নিদর্শনগুলো খনন ও গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পূর্বপুরুষেরা কেমন জীবনযাপন করত, তাদের স্থাপত্য শৈলী কেমন ছিল, তাদের ধর্মীয় বিশ্বাস কী ছিল, তাদের অর্থনীতি কী ছিল এবং তারা কোন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল। এই নিদর্শনগুলো তৎকালীন সমাজের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে। যেমন মহাস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী শিলালিপি থেকে প্রাচীন বাংলার ভাষা ও লিপি সম্পর্কে জানা যায়, যা আমাদের ভাষাগত ঐতিহ্যের অংশ। পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বৌদ্ধ ধর্মের প্রসার এবং সে সময়ের স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই নিদর্শনগুলো আমাদের নিজস্ব পরিচয়, গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে, যা বর্তমান প্রজন্মকে তাদের শিকড় সম্পর্কে জানতে এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। সৃজনশীল প্রশ্ন ৫। শ্রেণীকক্ষের শিক্ষক বাংলার প্রাচীন জনপদগুলো নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, খ্রিস্টীয় ৮ম শতকে নির্মিত একটি বিশাল বিহার বাংলার প্রাচীন স্থাপত্যর এক দারুণ উদাহরণ। এই বিহারের দেয়ালে পোড়ামাটির ফলকে বিভিন্ন কাহিনী ও জীবজন্তুর প্রতিকৃতি খোদাই করা আছে। এটি একসময় শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল এবং এই অঞ্চলের খ্যাতি ছিল সুদূর প্রসারী। এটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। ক প্রশ্ন, বিহার বলতে কি বোঝায়? উত্তর, বিহার বলতে বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার কেন্দ্রকে বোঝায়। এটি সাধারণত অনেক কক্ষ, প্রার্থনা কক্ষ এবং কেন্দ্রীয় স্তূপ নিয়ে গঠিত একটি বিশাল স্থাপনা। খ, ময়নামতি কেন প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ? উত্তর, ময়নামতি প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড় শ্রেণীতে অবস্থিত। এই স্থানে বহু প্রাচীন বৌদ্ধবিহার, মন্দির, স্তূপ এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শালবন বিহার, কটিলা মুড়া, আনন্দ বিহার ইত্যাদি। এসব নিদর্শন থেকে খ্রিস্টীয় ৭ম থেকে দ্বাদশ শতকের সময়কালের ধর্মীয় জীবন, স্থাপত্যশৈলী, শিল্পকলা, জনপদের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এটি প্রমাণ করে যে এই অঞ্চলটি সেই সময় বৌদ্ধ ধর্মের চর্চা ও শিক্ষার একটি প্রাণকেন্দ্র ছিল। প্রশ্ন গ, শিক্ষক যে বিহারের কথা বলেছেন তার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর, শিক্ষক নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত যে বিহারের কথা বলেছেন তা হল পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। পাহাড়পুর বৌদ্ধবিহার ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধবিহারগুলোর একটি। এটি পাল রাজা ধর্মপাল কর্তৃক ৮ম শতকে নির্মিত হয়েছিল এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত। এই বিহারটি শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় ছিল না,
বরং এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা কেন্দ্র ছিল, যেখানে ভারত, তিব্বত, চীন সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসত। এর স্থাপত্য শৈলী যেমন পোড়ামাটির ফলকে খোদাই করা বিভিন্ন দেব-দেবী, জীবজন্তু ও মানুষের প্রতিকৃতি তৎকালীন শিল্পকলা ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে। এই বিহারটি তৎকালীন স্থাপত্য, শিল্পকলা এবং ধর্মীয় চর্চার এক অসাধারণ দৃষ্টান্ত, যা প্রাচীন বাংলার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। ঘ প্রশ্ন, প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধি প্রমাণ করে। বিশ্লেষণ করো। ঘ প্রশ্নের উত্তর, প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধি প্রমাণ করে। বিশ্লেষণ করা হলো। প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর ইত্যাদি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও বৈচিত্র্যের প্রমাণ। এসব স্থানে আবিষ্কৃত নিদর্শনগুলো থেকে আমরা জানতে পারি যে প্রাচীন বাংলায় বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা, স্থাপত্যশৈলী, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক জীবন বিদ্যমান ছিল। উদাহরণস্বরূপ মহাস্থানগড়ে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের নিদর্শন পাওয়া গেছে, যা তৎকালীন ধর্মীয় সহাবস্থানের ইঙ্গিত দেয়। ময়নামতিতে বৌদ্ধ ধর্মের অসংখ্য নিদর্শন রয়েছে, যা এই অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতির সমৃদ্ধি প্রমাণ করে। পাহাড়পুর বৌদ্ধবিহার কেবল একটি ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং এটি শিক্ষা ও সংস্কৃতির একটি আন্তর্জাতিক কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে পণ্ডিত ও শিক্ষার্থীরা আসত। ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত লোহাদ্রব্য, গর্ত, বসতি এবং বৈদেশিক মুদ্রার নিদর্শনগুলো তৎকালীন সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বহির্বিশ্বের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ। এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো শুধু সময়ের সাক্ষ্য বহন করে না, বরং এগুলো আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং জীবনযাত্রার মান সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এগুলো প্রমাণ করে যে প্রাচীন বাংলা কোনো বিচ্ছিন্ন অঞ্চল ছিল না, বরং এটি ছিল এক সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির পীঠস্থান, যা সমগ্র ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সৃজনশীল প্রশ্ন 6 উদ্দীপক পড়ি। রাকিব তার ইতিহাস বইয়ে পড়ল যে বাংলাদেশের নরসিংদী জেলায় একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব 450 অব্দের নিদর্শন পাওয়া গেছে। এই স্থানটি ছিল একটি সমৃদ্ধ জনপদ, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য ছাড়াও দূরবর্তী বিভিন্ন স্থান থেকে আনা দ্রব্য সামগ্রী পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে তৎকালীন সময়ে এই অঞ্চলের মানুষের সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই স্থানটি একটি দুর্গম অঞ্চলের কাছাকাছি ছিল। ক প্রশ্ন, জনপদ বলতে কি বোঝায়? উত্তর, জনপদ বলতে প্রাচীনকালে বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে বোঝানো হতো, যেখানে মানুষের বসতি ছিল এবং যা রাজনৈতিক ও ভৌগোলিকভাবে স্বতন্ত্র ছিল। খ প্রশ্ন, পাহাড়পুর বৌদ্ধবিহারের গুরুত্ব সংক্ষেপে লেখো। উত্তর, পাহাড়পুর বৌদ্ধবিহারের গুরুত্ব অপরিসীম। এটি পাল রাজা ধর্মপাল কর্তৃক 8ম শতকে নির্মিত ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধবিহারগুলোর অন্যতম। এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা কেন্দ্র ছিল, যেখানে বহু দূর দূরান্ত থেকে পণ্ডিত ও শিক্ষার্থীরা আসত। এর স্থাপত্যশৈলী এবং পোড়ামাটির ফলকে খোদাই করা বিভিন্ন প্রতিকৃতি তৎকালীন শিল্পকলা, ধর্ম ও সংস্কৃতির এক অসাধারণ দৃষ্টান্ত। এটি বাংলার স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। গ প্রশ্ন, রাকিবের পড়া প্রত্নতাত্ত্বিক স্থানটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, রাকিবের পড়া প্রত্নতাত্ত্বিক স্থানটি হল নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর। এর তাৎপর্য অত্যন্ত গভীর।
ওয়ারী বটেশ্বরকে বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার নিদর্শন হিসেবে গণ্য করা হয়, যা খ্রিস্টপূর্ব 450 অব্দ পর্যন্ত প্রাচীন। এখানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে প্রমাণিত হয়েছে যে এটি ছিল একটি সুরক্ষিত দুর্গ নগরী এবং সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত মৃৎপাত্র, অলঙ্কার, পোড়ামাটির ফলক ছাড়াও রোমান রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র, পাথরের গুটিকা এবং লোহার তৈরি বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে ওয়ারী বটেশ্বর তৎকালীন সময়ে শুধু স্থানীয় বা আঞ্চলিক বাণিজ্যই সীমাবদ্ধ ছিল না, বরং দূরবর্তী দেশগুলোর সাথেও এর বাণিজ্যিক সম্পর্ক ছিল, যা প্রাচীন বাংলার সমৃদ্ধ অর্থনীতি এবং উন্নত জীবনযাত্রার ইঙ্গিত দেয়। এটি বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার এক অনন্য উদাহরণ। ঘ প্রশ্ন, প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো আমাদের অতীত সম্পর্কে নতুন আলোকপাত করেছে, উক্তিটি বিশ্লেষণ করো। ঘ প্রশ্নের উত্তর, প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো আমাদের অতীত সম্পর্কে নতুন আলোকপাত করেছে, উক্তিটি সম্পূর্ণ সত্য। প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর এবং বিশেষ করে ওয়ারী বটেশ্বর আমাদের পূর্বের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং অতীত সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পূর্বে ধারণা করা হতো যে ভারতীয় উপমহাদেশের পশ্চিমাংশেই মূলত প্রাচীন নগর সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু ওয়ারী বটেশ্বরে খ্রিস্টপূর্ব 450 অব্দেরও আগের নগর সভ্যতার নিদর্শন আবিষ্কারের পর এই ধারণা পরিবর্তিত হয়েছে। এটি প্রমাণ করেছে যে বাংলাদেশেও প্রাচীনকালে একটি উন্নত নগর সভ্যতা এবং বাণিজ্যিক কেন্দ্রের অধিকারী ছিল। এই আবিষ্কারগুলো আমাদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে এবং আমাদের ঐতিহ্যকে নতুনভাবে চিনতে শিখিয়েছে। যেমন মহাস্থানগড় থেকে প্রাপ্ত শিলালিপি প্রাচীন বাংলার লিখন পদ্ধতি এবং ভাষার পরিচয় দেয়। ময়নামতি ও পাহাড়পুর থেকে প্রাপ্ত বৌদ্ধ নিদর্শনগুলো এই অঞ্চলের ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রমাণ করে। এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো শুধু প্রাচীন বস্তুগত নিদর্শন নয়, বরং এগুলো সে সময়কার মানুষের জ্ঞান, দক্ষতা, সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই আবিষ্কারগুলো আমাদের জাতীয় পরিচয় ও গৌরবময় অতীত সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং আমাদের ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।